তো আমরা বেরিয়েছি, দেখুন এনারাও মাছ ধরে নিয়ে ফিরছেন বা জাল দিচ্ছেন। তো আমি এই গভীর জঙ্গলের মধ্যে আমি একটা মৌচাক দেখাচ্ছি, সুন্দরবনের মৌচাক। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি, কি ভয় লাগছে আমার। এখানে দেখুন কত মৌমাছি উড়ে বেড়াচ্ছে। তো আজ কিন্তু আমাদের কপালে এই সুন্দরবনের এসে ডিমালা কাঁকড়া। তো এমন খাওয়া খাইছি যে এখন উঠতে পারছি না। ধর উত্তম, ধর হাতটা ধর, নালি উঠতে পারছি না। নৌকা ওই যে আমাদের, আর আমরা এখন সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে রেডি হচ্ছি। আর কাদাটা হচ্ছে আমি দেখাচ্ছি, পা দেখুন কোথায় ঢুকে যাচ্ছে। চা কিন্তু বসিয়ে দিলাম, আমি একটা বড় বার করি। ও, কত বড় দেখেন এটা। একটা ধরার চেষ্টা করি। তো বৌদি ভাই এখন করছেন রান্না। তো এই রান্নাটা কিন্তু আজকে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ, তারপরে রয়েছে এক্সাইটিং কিছু জিনিসপত্র। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এতদিন পর্যন্ত আপনাদের সুন্দরবনের জীবনধারা থেকে শুরু করে ট্যুর ভ্রমণ প্রচুর ভিডিও দেখেছি, তবে আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেইখানে এমন এক জায়গায় নিয়ে যাব, সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার ত্রাস যে মাতলা নদী, সেই নাম আপনারা অনেকে শুনেছেন। তার একেবারে কোর এরিয়ার জঙ্গলের মধ্যে গিয়ে সেই নদী পেরিয়ে আমরা সুন্দরবনের যে মৎস্যজীবীদের জীবন, সেই জীবনই লিড করব আমি দুদিন। তো রাত্রি যাপন হবে এবং এখানে কিভাবে তারা মাছ ধরে, তাদের জীবন জীবিকার যে অংশ কতটা ভয়ানক থাকে সেই পরিস্থিতি, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো যেহেতু যাচ্ছি বহুত দিন পর আবার সুন্দরবনের এই রাস্তায়, তো বেশ ভালোই লাগছে অনুভূতিটা। তো সকাল সকালই ট্রেনটা ধরবো। আর সাউথ সেকশনের দিকে ভিড়টা দেখুন, দেখুন এই হচ্ছে সাউথ সেকশনে যাওয়ার ভিড়, কত মানুষের ভিড় দেখুন। ডায়মন্ড হারবার লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল 8টা 5। তো 8টা 5 দিয়ে দিয়েছে, ওটাই ধরবো। তো অ্যাকচুয়ালি আমি অনেক দিন কিন্তু মানে সাউথ সেকশন থেকে নামখানা লাইনে যাইনি, তো আবার যাচ্ছি ক্যানিং সুন্দরবনের দিকে। কিন্তু এই সুন্দরবনটা একটু আলাদা, তো আমাদের এদিকে দিয়ে দিয়েছে। দেখুন কতটা ভিড় রয়েছে, দিয়েছে 17 নম্বরে। তো এই যে আমাদের ট্রেন, বেশ ভিড় হয়। তো অ্যাকচুয়ালি বনগাঁতেও কিন্তু অসাধারণ ভিড় হয়, বনগাঁর পরেই এই ক্যানিং লোকাল। 7টা 42-এ ক্যানিং লোকালটা না মারাত্মক ভিড় হয়, আর 8টা 5-এরটা একটু ফাঁকা হয়। তো এটা ধরছি যেহেতু একেবারে সামনের বগিতে উঠছি, দেখুন কতটা ফাঁকা। তো এখানেই বসে যাই। তো এসে নামলাম, অন্তিম স্টেশন ক্যানিং। আর কি পরিমাণে ভিড় আমি দেখাচ্ছি দেখুন। এখান থেকে সবাই কিন্তু বিভিন্ন দূর দূরান্তে, বিশেষ করে যে সুন্দরবনের ট্যুরগুলো হয় সেটা করেন। আর অ্যাকচুয়ালি সুন্দরবন ট্যুরের জন্য ওই পাশে যে বটতলাটা আছে, ওই সাইড থেকেই যে সমস্ত ট্যুরিস্ট কোম্পানিরা আছে তারা ওখান থেকে পিক আপ করে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সবার প্রথম অটো বা বাস স্ট্যান্ডে। তো ভিড়টা দেখুন একবার দুই সাইডে, কি পরিমাণে ভিড় আজ। তো স্টেশন থেকে কোনো মতে বেরোলাম, বেশ ভিড় ছিল। আর এখান থেকে বেরোনোর পর আমরা সামনে মেন রোডের দিকে যাব, আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই সাইড দিয়ে যাওয়া যায় এবং এই যে অটো টোটো স্ট্যান্ডগুলো দাঁড়ানো আছে, এই সাইড দিয়ে গিয়ে সামনে যে মেন রোডটা ওখানে যাব। গিয়ে ওখান থেকে বিশেষ করে আমরা যাব হচ্ছে ঝড়খালিতে। তো দেখা যাক কি অ্যাভেলেবেল পাই, বাসে করে গেলে বেশি তাড়াতাড়ি হবে। তো এই রাস্তায় যেতে যেতে অনেক পেয়ে যাবেন আপনারা গাড়ি, যেমন এই বাসটা যাবে চুনাখালি, সামনেরটা যাবে ঝড়খালি, ওই যে ঝড়খালির বাস দেখা যাচ্ছে। তো চলুন। অ্যাকচুয়ালি ওই পাশের বাসে ছিল প্রচুর ভিড়, তাই আমরা একটুখানি হেঁটে এই 3 মাথার মোড়ে অটো টোটো যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম। এখান থেকে অটো টোটো এই যে ম্যাজিকগুলো যায়, তো এরকম জায়গা থেকে যাবে। দেখুন ম্যাজিকের উপরে করে যেতে হবে। তো দেখুন কতটা জ্যাম রাস্তায়, আর আমরা দেখুন কিভাবে বসে আছি সবাই একসাথে ছাদের ওপর। তো এইভাবে আমাদের 1.5 ঘন্টা পাড়ি দিতে হবে, আর প্রায় ভাড়াটা হচ্ছে 50 টাকা করে মাথা পিছু। তো আমরা যাচ্ছি এখন ক্যানিং ব্রিজের ওপর থেকে, বেশ সুন্দর এই দৃশ্যটা। তো এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হোগল ব্রিজ, ঠিক আছে। আর ওই যে দূরে দেখাচ্ছি আমি আপনাদের, দেখুন সুন্দরবনের যে সমস্ত ট্যুর অর্গানাইজাররা আছে তারা এই জায়গা থেকে কিন্তু সোনাখালী নদীর ঘাট থেকে তারা ট্যুরটা শুরু করে। তো এখন আমরা প্রবেশ করলাম ঝড়খালি বাজার। তো ঝড়খালি বাজারে নামার পর তারপর উত্তমদা চলে আসলো, উত্তমদার পরিচিতি পর্ব সারবো। উত্তমদা আমাদেরকে রিসিভ করতে এসছে। অ্যাকচুয়ালি উত্তমদার বাড়িতে সবার প্রথম যাব, তারপর আজকের আমাদের যে সমস্ত পর্বগুলো আছে
এতদিন হয়তো আপনারা সুন্দরবনের আমার প্রচুর অফবিট মানুষের জীবনধারা এবং সুন্দরবন ট্রাভেল এবং ভ্রমণের বৃত্তান্ত দেখেছেন, কিন্তু আজ দেখাবো সুন্দরবনের এই যে সমস্ত দাদারা আছে তাদের যে কতটা জীবন হাতে করে নিয়ে গিয়ে সেখানে মাছ ধরতে যেতে হয়, তাদের একটা ভীষণই ইন্টারেস্টিং একটা পর্ব দেখাবো আজ আমি আপনাদের। তো উত্তমদা আমাদের যেহেতু রিসিভ করতে নিয়ে এসছে, একসাথে আসছিলাম, আর উত্তমদাদের বাড়ির সামনে দিয়ে এই পরিবেশটা দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর। সামনে হচ্ছে ফরেস্ট রেঞ্জারের অফিস রয়েছে, আর এইটা খুব সম্ভবত নদীতে যাওয়ার রাস্তা না দাদা? আর দেখুন দাদাদের বাড়িতে কিন্তু এই নদীর জলটা পুরো চলে আসে। চলুন, এটা হচ্ছে দাদাদের বাড়ি, তাই তো? একদম রান্না বান্না করে ধোয়া ফেললেই কাঁকড়া, রান্না বান্না করে ফেললেই কাঁকড়া ওঠে। হ্যাঁ রান্না করতে করতে ধোয়া ফেললেই মোটামুটি সেই কাঁকড়া দিয়ে রান্না বান্না হয় আবার। বাহ বা একটা শালিক পাখি, এ কি কথা বলতে পারে? এখনো কথা শেখেনি, শেখেনি? বোঝে সব। আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু একটা ওই খুব সম্ভবত রামগঙ্গাতে সুদীপদের বাড়িতে গেছিলাম, সুদীপ বাড়ি, তার যে শালিক পাখিটা টুসু, সে কিন্তু ভীষণ কথা বলতে পারে। এই শালিক পাখি কিন্তু সেরকম ট্রেন করলে সেরকম পর্যায়ে পৌঁছাবে। তো চলুন দাদাদের বাড়িতে যাই, দেখাই। দেখুন আমাদের অতিথি আপ্যায়নের জন্য এটা হচ্ছে দাদার ছেলে। তোমার নাম কি? আমার নাম উজান মণ্ডল। উজান মণ্ডল। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস? 8। ক্লাস 8-এ? বাহ, গুড বয়। তো এটা হচ্ছে দাদার বাবা? এই যে বাবা, এই যে আমার শ্বশুর। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, ভালো আছেন? এই হচ্ছে বাবা। ও আচ্ছা, এটা দাদার বাবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আমার শ্বশুর মশাই। এই যে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ বসছি। নমস্কার। হ্যাঁ ভালো আছেন তো? আপনারা ভালো আছেন? বাহ, এইটা ও বৌদি ভাই। বৌদি ভাই ভালো আছো? বৌদি ভাইয়ের গলার আওয়াজ পাচ্ছিলাম যে সময় তুমি ফোন করেছিলে। হ্যাঁ, আমরা সকাল থেকে। আচ্ছা, এই মাটির এটা কি পরে বানানো নাকি? হ্যাঁ, পরে বানানো হয়েছে। এটাতে বাহ, অসাধারণ সুন্দর একটা ডিজাইন করা। চারি সাইডে কিছু গাছপালা দিয়ে দিলে না অসাধারণ লাগবে। এটা করব, এখানে একটা করব, আর ইচ্ছা আছে একটা হালকা করে জলের ভিতরে একটা আচ্ছা, এই সামনের এই জায়গাটায় মানে যারা আসবে গেস্টদের জন্য জলের ভিতরে একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরাট থাকার সুন্দর জন্য একটা একটা জায়গা করব, সেরকমই একটু তো ইচ্ছা আজকে কি রান্না হচ্ছে? বৌদি ভাই কি রান্না করছেন? একটু দেখাও। কি গো, কি কি রান্না হচ্ছে একটু দেখাও। এদিকে কিন্তু হচ্ছে ভোলা মাছ পাতায়। ভোলা মাছ? ও পাতার উপরে? পাতার উপরে। এটা কলা পাতা না? হ্যাঁ। কলা পাতা। আর এদিকে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। আচ্ছা, বৌদি ভাই এই উনুনটা কি নিজে হাতে করা না? হ্যাঁ। পুরো গ্যাস ওভেনের মতন ডিজাইন করা আপনি করেছেন? বাহ। আর ওদিকে দেখাও কি কি রান্না করছো সেগুলো একটু। আর ওই পাশে তো অসাধারণ জায়গা, কিন্তু এখানে একটা যে পরিবেশটা দেখেন, এটা হচ্ছে নদীর জলটা চলে আসে, ম্যানগ্রোভ অরণ্যের যত গাছ আছে সেগুলো আছে। আর এখানে আমি রান্না আমার দেখাচ্ছি অলরেডি হয়ে গেছে 3 রকমের। 3 রকমের। হ্যাঁ। এটা কি কি ট্যাংরা মাছ? মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি। আর সমুদ্রের ট্যাংরা। আর এখানে আছে কাঁকড়া কষা। ও ওই দেখুন, ডিমালা। এই কাঁকড়াটাই পাশ থেকেই ধরা নাকি? না, এটা নদী থেকে? এটা নিয়ে এসেছি। আর একটু হচ্ছে লাউ শুক্তো চিংড়ি মাছ বড়ি দিয়ে, বাড়ির বড়ি দিয়ে। বাড়ির বড়ি দিয়ে, বাড়িতেই হাতে দেওয়া বাড়িতেই বড়িটা? বানানো। বাহ, তো কত রকমের আয়োজন করেছে বৌদি ভাই। তবে এই যে রান্নার যে জায়গাটা না, এটা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা। তো বেরিয়েছি আমরা গ্রাম ঘুরতে। দেখুন গ্রামের ছেলেমেয়েরা কত দৌড়ে যাচ্ছে, আর দুই পাশে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তা আমরা কিছুটা সামনে যাব এবং এই গ্রামটা ঘুরবো এবং ঘুরে কিছু দৃশ্য আমি দেখাবো। তবে এই গ্রামটা যে সময় রাস্তা দিয়ে আমি আসছিলাম না, বিশেষ করে গাড়িতে করে, সেই সময় বুঝতে পারছিলাম এই গ্রামটা কিন্তু এখন বেশ উন্নতির শিখরে পৌঁছেছে। তার কারণ অনেক বাড়িঘর সেগুলো কিন্তু আর কাঁচা নেই, সেগুলো পাকা হয়ে গেছে। যদিও এখানে এটার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কোনো আইল্যান্ড পার হতে হয় না। এখানে বাসন্তী ব্রিজ অর্থাৎ হোগল ব্রিজ ও আর একটা যে ব্রিজ আছে, দুটো ব্রিজের যোগাযোগ ব্যবস্থা ভালোর জন্য কিন্তু এইসব জায়গার মানুষরা বেশ পাকা বাড়ি করতে পারে। আর বিশেষ করে সুন্দরবনের অন্যান্য যে এলাকায় আমি যেতাম ভিডিও করতে, একেবারে কোরিরিয়ায় শেষ দ্বীপগুলোতে 2-3টে আইল্যান্ড পার করে, সেই সব জায়গায় এখনও যে পুরোনো দিনের যে ট্র্যাডিশনাল যে বাড়িঘরগুলো মাটির ঘরের, সেইগুলো তার কারণ সেই দ্বীপে যে নিয়ে যাওয়া বহন করার জিনিসটা, তার যে খরচটা না অনেক বেশি। তো সেই দিক থেকে ঝড়খালি কিন্তু অনেক বেশি উন্নত। তো চলুন ঘুরে আসি। তো অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে এসে দাদাদের এই এলাকাটা ঘুরতে এসেছি। তবে এই যে ঝড়খালি শেষ প্রান্ত, অবশ্য ঝড়খালি কিন্তু আগের থেকে এখন বেশ উন্নততে, মানে বেশ উন্নতির শিখরে পৌঁছেছে। কাঁচা বাড়ির সংখ্যা অনেক কমে গেছে, বেশিরভাগ পাকা বাড়ি। তো আমরা পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন, বা সবার শেষে কিছুটা দেখতে পারবেন, যে আমরা যে নৌকাতে করে মানে পুরো একেবারে সুন্দরবনের যে যারা ফিশিং কালচারটা করে, সেই ফিশিংয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করব, যে খাড়ি থেকে বেরোবো, সেই খাড়িটা এক ঝলক দেখাচ্ছি, সেটাই দেখতে এসেছিলাম। তো এই যে হচ্ছে সেই খাড়িটার জায়গা, এখান থেকেই যেতে হবে। দেখুন এই হচ্ছে জায়গা।
আর এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা কি করা হয় দাদা এখানে? আচ্ছা, পটি টটি, এটা সুন্দরবনের ন্যাচারাল জিনিসের, এটা হাসির কোনো ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি এর জন্য এটা করা রয়েছে। তবে আর আমাদের যে বোটটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে হচ্ছে বোটটা, চাল টাল সমস্ত কিছু রেডি করা আছে। তো এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দিয়ে এই খাড়ির ভেতর থেকে আজ আমরা বেরোবো। তবে আমি আগেও বলেছি আর এখনও বলছি, আপনারা আমার সুন্দরবনের অনেক ভিডিও দেখেছেন, তো এই ভিডিও কিন্তু আমার জীবনে এই প্রথম অ্যাডভেঞ্চার, এই এক্সপিরিয়েন্স। রাত্রি বাস হবে ওখানে। তো চলুন আর কিছুক্ষণ পর বাড়িতে যাই, খাওয়া দাওয়ার পর্ব সেরে তারপর এখানে আসব। তো দেখুন, সুন্দরবনে এসে আপনারা মাছ কাঁকড়ার ভিডিও প্রচুর দেখেছেন, এখন ভাটা নামছে আস্তে আস্তে। তো আমি এই গভীর জঙ্গলের মধ্যে আমি একটা মৌচাক দেখাচ্ছি, সুন্দরবনের মৌচাক। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি, কি ভয় লাগছে আমার এখানে। দেখুন কত মৌমাছি উড়ে বেড়াচ্ছে, কি বড় চাক বেঁধেছে দেখেছেন। এইটাই হচ্ছে সুন্দরবনের একেবারে কোর এরিয়ার। তবে এই সুন্দরবনের মধুও কিন্তু কাটতে আসেন এই দাদারা যারা মাছ টাছ ধরেন। তো কোনোদিনও যদি সময় হয় এরকম সুন্দর একটা সুন্দর মুহূর্তের এই মধু ভাঙার যে দৃশ্য, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো এই এলাকায় এসে দেখুন বাক্স বাদাম গাছ দেখলাম, কি সুন্দর দেখেছেন। বাক্স বাদাম বিভিন্ন মেলায়, গ্রামীণ যে সমস্ত মেলায়, দীঘা বা উপকূলীয় অঞ্চলে কিন্তু বিক্রি হয়। তো এই দেখুন বাক্স বাদাম ফেটে ফেটে পড়ে গেছে, আর কিছু বাদাম এখানে এখনও রয়েছে। তো বেশ সুন্দর লাগলো এটা। তো এখানে এসে আমি রাস্তার পাশের কিছু বাড়িঘরও দেখাচ্ছি, দেখুন কেমন ধরনের। আর এই বাড়িঘরে দেখুন এই জায়গা দিয়ে নদীর এই পাশেই হচ্ছে নদী, মাতলা নদী। তো মাতলা নদীর পাশের খাড়ি থেকে কিন্তু জল চলে আসে, আর সেই সমস্ত মানুষদের যাতায়াতের মাধ্যম হচ্ছে এইটা। দেখুন কাঠ বা ঢালাইয়ের একটা অংশ দিয়ে করেছে। এই দেখুন বাড়ি, কি সুন্দর বাড়িটা। তবে বাড়িতে মনে হয় কেউ নেই। তো বেশ সুন্দর, কিন্তু এটা কিন্তু বেড়ার, মাটির না। তবে এখানকার যেটা আমি আগেও বলেছি, এখানে কিন্তু বেশ উন্নতি হয়েছে। তো চলুন পাড়াটা আর একটু ওই পাশ দিয়ে ঘুরে আসি। তো দেখুন দাদার বাড়ি ঘুরতে ঘুরতে পাশের এই জায়গাটায় আসলাম। অ্যাকচুয়ালি ওই সামনে থেকে আমরা বেরোবো। এখানে কিন্তু প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে মাছ ধরে। তো ওখানে একজন আসছেন, তো দেখি ওখানে কি মাছ পাওয়া যায়। চলুন। দেখুন ওই একজন কাঁকড়া ধরছে খুব সম্ভবত, বা চিংড়ির মিন ধরছে, এটাই কিন্তু তাদের জীবিকা। তবে এই জায়গাটার সৌন্দর্যটা দেখুন কত সুন্দর। তো চলুন ওই সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই জায়গাটায় দেখুন একজন মাছ ধরছিলেন খুব সম্ভবত, আর এখান থেকে কিন্তু প্রচুর মানুষেরা মাছ ধরতে যায়। পাওয়া গেছে কাঁকড়া নাকি? কাঁকড়া না কি মাছ? কই দেখি, পরিষ্কার করা হচ্ছে। দেখেছেন কি সুন্দর এই জায়গাটা, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। দেখি কত বড় বড়, ও বাপরে, এ তো জ্যান্ত দেশি কাঁকড়া। আচ্ছা এই কাঁকড়ার কেজি কত যাচ্ছে? বড় বড় 700-800 টাকা। আমি একটা বড় বার করি, কেজি দিয়ে বিক্রি করে। এই যে কত বড় দেখেন এটা। আমি একটা ধরার চেষ্টা করি, ভয় লাগে। বেশ সুন্দর এই কাঁকড়া, দড়িগুলো খুলে যায়, গায়ে বেশ কাটা। হ্যাঁ, শুধু কি কাঁকড়াই পেয়েছেন আজকে নাকি? ও আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি আর কিছুক্ষণের মধ্যে আমরাও এই পথ দিয়ে বেরোবো। জানি না আজকে আমাদের কপালে কি আছে। সব থেকে ভালো এক ইলিশের গণ রয়েছে, দাদা বললো। আমি এই গণ সম্বন্ধে খুবই কম বুঝি, তো সে সমস্ত কিছু বুঝিয়ে দেবে আমাদের উত্তম দা। তো বৌদি ভাই এখন করছেন রান্না, আর সাথে এখানে আর এক অতিথি এসছেন, বৌদি ভাইয়ের নিজের মা। তো এই রান্নাটা কিন্তু আজকে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ। তারপরে রয়েছে এক্সাইটিং কিছু জিনিসপত্র। তো পাশের একটা সুন্দর টিউবওয়েল থেকে আমরা এখন স্নান করলাম। তারপরে বৌদি ভাই আমাদের জন্য দেখুন খাবার রেডি করে দিয়েছে। তো বসার যে জায়গাটা না, সেটা ওই এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটা হচ্ছে বসার জায়গা। তো দিদি ভাই দিচ্ছে, আমি এরকম কোনাটায় বসি। দেখুন তো চলে আসলো বৌদি। এটা কি লাউ চিংড়ি? লাউ শুক্তো চিংড়ি বড়ি দিয়ে, বাহ, লাউ হেলাঞ্চো শাক এর মধ্যেই আছে, হেলেঞ্চা শাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, এর মধ্যে কি কি আছে তো শুনলেন। চাল কুমড়োর স্বাদ, পাশেই গাছ, এর পেছনেই গাছ রয়েছে চাল কুমড়োর গাছটা। বৌদি ভাইদের নিজেদের পরিবার সবাই মিলে দিয়েছে বড়িটা। আর চিংড়ি মাছ তো পুরো সুন্দরবনের দাদাদের পেছনের যে নদীটা, সেই নদী থেকে ধরা। তবে প্রথম বাইটেই অসাধারণ লাগলো। তো খাওয়া দাওয়া হচ্ছে, কথা হচ্ছে। এটা হচ্ছে কমল দাদা, তাই তো? তো দাদা তো বিয়ে করেছেন। হ্যাঁ, তো দাদার এখন কি বলছে যে এখন পেরে উঠছে না, কিসের জন্য দাদা? এ হচ্ছে আমরা তো
আগে তো একরকম চাপ ছিল, এখন বিয়ের আগে? বিয়ের আগে। আচ্ছা, এখন তিন রকম চাপ হয়ে গেছে বিয়ের পরে? বিয়ের পরে ঠিক আছে, বিয়ের পরে চাপ বেড়ে গেছে। পেরে উঠছি না। তা বৌদি ভাইকে একটু কম্প্রোমাইজ করতে হবে তাহলে। সে বোঝে না। তো এই মুহূর্ত ভোলার নয়, অসাধারণ সুন্দর। তো বৌদি ভাই এটা নিয়ে চলে আসছে, এটা কি বৌদি ভাই? এটা হচ্ছে ভোলা মাছ পাতা নিয়ে যাচ্ছি ভোলা গো। মাছ কলা পাতায়, কালারটা দেখুন। নিয়ে গেলো। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু স্পেশাল এখানকার তাই না? বরিশালের লোক তো আমরা, ও তাই, বরিশালের লোক। মানে আমার মার কাছে পাতায় তার মানে ইলিশ এই সমস্ত সব জিনিস, তাই তো? সব পাতা ফ্রাই হয়েছে। মানে এটা হচ্ছে আমার ঠাম্মার কাছ থেকে আমার মা শিখেছে, আচ্ছা আমার আচ্ছা, মার কাছ থেকে আমাদের বাড়ির লোক শিখেছে। তার মানে সেই পুরনোর ঐতিহ্যের একটা জিনিস আজ আমরা টেস্ট করতে চলেছি। তো বৌদি দিয়ে দিয়েছে, এটাই টেস্ট করব এখন। তো পদ্মা নদীতেও আপনারা অনেক দেখেছেন, লালগোলা বাজারে গেছিলাম, রিঠা মাছ, এটা কিন্তু সুন্দরবনের রিঠা ট্যাংরা, সুন্দরবনের। আর দাদা বলছেন, কমলদা আর এই উত্তমদা বলছে, এই যতই যা কিছু খাওয়া হোক, এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, এই জলটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, সাথে সাথে হজম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হয়। জলের একটা নিয়ম আছে। তো এটাই টেস্ট করি এখন। তো ওখানে হচ্ছে বৌদি ভাইয়ের বাবা যে ভাত খাচ্ছেন, উনি হচ্ছে বিশাল রিক্সের কাজ না। বুঝছো না? আমার যে শ্বশুর, মানে কি বলবো, বাবা হচ্ছে জঙ্গলে কিং বলা যায়। মানে জঙ্গলে টাইগার রিজার্ভ যেটাকে বলে, হ্যাঁ, যেখানে বাঘের বাঘের চারণভূমি আর কি। হ্যাঁ, প্রচুর পরিমাণে। তার মানে তো বাঘের সাথে প্রচুর দেখাও হয়েছে আপনার? হ্যাঁ, বাঘের সঙ্গে আমার প্রচুর দেখা হয়েছে। দেখ। লোক নিয়ে গেছে আমার সামনের থেকে, আপনার সামনের থেকে? লোক ধরে নিয়েছে। লোক ধরে নিয়ে গেছে। বাবা, কতটা ভয়ঙ্কর ব্যাপার। এখন কি যান নাকি আপনি? হ্যাঁ, এখন আপাতত যাই নাই, যেতে দেয় না। বৌদি ভাইরা এখন আর যেতে দাও না? না, কেননা দরকার নেই। যখন ছোট ছিলাম ঠিক ছিল, এবার এখন বিয়ে হয়ে গেছে যেহেতু আমাদের, এখন আর তার মধ্যে অনেকটা বয়স হয়েছে ওনার, অনেকটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর ব্যাপার না? মানে এখানে তো আমরা তো যেহেতু চাই না যে বাবা যাক। জীবনটাই মাছ কাঁকড়া ধরে, ওর জন্য কিন্তু প্রতি পদক্ষেপে ভীষণ বড় সংগ্রাম করতে হয়। 3টে ছেলে মেয়ে মানুষ করেছে এই জঙ্গলের উপর দিয়ে। আমার মানে শুধু জঙ্গল করেই জঙ্গল সংসার, করেই মানুষ আর সংসার। মধুও কালেকশন করেছি টাইগার রিজার্ভে। মানে একেবারে ওই দূর থেকে, তাই তো? মধু কালেকশন করতে গেলে তো তোমার একটু অল্প আছে, টাইগার রিজার্ভেই যেতে কাঁকড়া হবে। বলে ওরকম মনে আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মধু কালেকশন করেছি। যাচ্ছে না তো, এই পর্যন্ত শেষ। বছর মধু কালেকশন করেছি। ঝাল লেগেছে? 8 বছর। না না, ঝাল না, আমি আর তো আপনারা বুঝতে পারলেন সুন্দরবনের এই এলাকার, আপনারা সুন্দরবনের আমার প্রচুর ভিডিও দেখেছেন। তো যেখানেই যাবেন, বিশেষ করে এই যে পরিবার, যে সমস্ত পরিবার আর কি মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল, তাদের পুরো জীবনটা, তাদের পরিবারটা, তাদের কিন্তু প্রতি পদক্ষেপে মানে প্রকৃতির সাথে যেরকম পর্যায়ে মানে তার সম্মুখীন হতে হয়, সেরকম কিন্তু জঙ্গলের সব থেকে হিংস্র যে প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তারই চারণভূমি যেহেতু এইটা, সেখানে কিন্তু প্রতিনিয়ত তাদেরই দেখা মেলে, তাদের হাত থেকেও বাঁচতে হয়। কতটা কঠিন এখানকার মানুষের জীবন। তো এইটাই হচ্ছে সেই পাতায় ভোলা বা পাতুরি ভোলা, দেখুন কত সুন্দর। তো এইটা রান্না করতে বৌদি ভাইয়ের কতটা সময় লেগেছিল? 3টে তরকারি আমার হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটু নেভা আছে, মানে একটু নেভা আগুনে এটা দিতে হয়, যেমনটা মোমোটা স্টিম করে না, ঠিক সেরকম প্রসেসটা এতে করা হয়, ওর জন্য কিন্তু টেস্টটা এত বেশি থাকে। তো পরের আইটেম হচ্ছে ডিমালা কাঁকড়া। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে জানিয়ে দিই, কাঁকড়ার সিজনটা কিন্তু ঠিক বর্ষার আগের মুহূর্তের যে কাঁকড়াগুলো ভালো, তবে আমরা সচরাচর আমাদের ওই সমস্ত জায়গায় যে কাঁকড়াগুলো খাই না, সেগুলো বেশিরভাগ চালানি কাঁকড়া, এরকম সুন্দর না আর কি। তবে ডিমটা আমি দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, এই যে হলুদ দেখেছেন, ডিম হয়ে রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের এখানে কাঁকড়া হচ্ছে কত মানে কিলো বিক্রি হয়? এই কাঁকড়াই ভালো কাঁকড়াটা? ভালো কাঁকড়া এখন বর্তমানে দাম রয়েছে 2,70,000 কুইন্টাল? কুইন্টাল? হ্যাঁ, কোনটা? ভালো 2,70,000? তা আমাদের ওদিকে যে এত কম দাম থাকে? খোসা। তা ঠিক, খোসা, তা মানে ঠিক। ওখানে যে কাঁকড়া কলকাতা বলে 400-500 টাকা করে কেজি কেজি, হ্যাঁ। কাঁকড়া, তো ওটা কাঁকড়ার ভিতরে শুধু শ্বাস থাকে, কাঁকড়ার ভিতরে যে অরিজিনাল যে ব্যাপারটা সেটা থাকে না। এটা একটু দাম কম, এটা ছোট গ্রেডের থেকে ছোট, কিন্তু এটা খেলে বুঝতে পারবে এটার টেস্টটা আর বাড়িতে কলকাতা বসে যেটা খেয়েছো দাদা, আর এইটার টেস্ট আকাশ পাতাল তফাৎ আছে কিনা। আচ্ছা, এই কাঁকড়াগুলো তাহলে কোথায় যায়? সুন্দরবন থেকে এই যে ধরে আনা এই যে Chinese কাঁকড়াগুলো market একদম মানে আমাদের দেশেই থাকে না? না, এখান থেকে পুরো ডাইরেক্ট আসবে প্লেন উঠে একদম চায়নায় চলে যায়। মানে তোমরা যেহেতু এটা ডিলটা করো, ওর জন্য ভালো বুঝতে পারবে। হ্যাঁ, আর এই কাঁকড়াটা প্রসেসিং করে করতে হয়, তৈরি করতে হয় কাঁকড়াটা। ওই যে বড় গ্রেডের যে কাঁকড়াটা, সেটা তৈরি করতে হয় এইভাবে, তাই তো? হ্যাঁ, প্রসেসিং করে করতে হয়, মানে ফার্মে
আমার কাঁকড়ার যে চেম্বার আছে না, চেম্বারে রেখে কাঁকড়াকে খাবার দিয়ে কাঁকড়াকে আলাদাভাবে প্রসেসিং করতে হয়। সেইটারই অতটা দাম ওঠে, আর যেটা আমরা সচরাচর মার্কেটে পাই না মনে হয়। না, ওটা তো মার্কেটে যায় না। ওই ঠ্যাং ভাঙা টাঙা যদি যেগুলো 2-4টা গেল তা আবার ওইগুলো বিক্রি করতে চায় না। যারা যারা ধরো আমি একজন আড়তদার, বাড়িতে আমি খাওয়ার জন্য নিয়ে চলে গেলাম, আচ্ছা আচ্ছা। এরকম। তো কাঁকড়া হচ্ছে দু রকম, আমরা যে কাঁকড়াগুলো খাই না সেগুলো খুব সম্ভবত মানে গুজরাটের না, হ্যাঁ, গুজরাটের যে চালানি কাঁকড়া সেইগুলো আমাদের পড়ে। তো আজ কিন্তু আমাদের কপালে এই সুন্দরবনের এই অসাধারণ যে সুন্দর কোয়ালিটির যে কাঁকড়াটা সেটা আজকে খাবো। এই দেখুন আমাদের প্রবীরদাকে দেখা কাঁকড়ার ডিম শর্ট নেওয়ার জন্য দেখেছেন, আর আগের গুলো তার আগের গুলো খুব সুন্দর, বেশ ভালো লাগলো। আমরা যে কাঁকড়া খাই তার থেকে সত্যি অসাধারণ টেস্ট। আমি অলরেডি কাঁকড়ার পা গুলো খেয়েছি আর এটা বাকি আছে। তো বৌদি ভাই এবার মাংস ঢেলে দিল। এত কিছু খাওয়ার পরে না আবার মাংস আর পাচ্ছি না এখনো। দেখুন পাতের থেকে আবার ভাত শেষ হয়নি, মানে বুঝতে পারছেন কি অবস্থা। শেষ হতে হবে না, ওই শুধু তরকারিগুলোই খেয়ে নাও। মানে এরকমই আমার অবস্থা হয়েছে সত্যি। তো অনেক কষ্টে লাস্ট, অ্যাকচুয়ালি এটা বাড়ির একটা মুরগি ছিল সেটাই কাটা হয়েছিল, তো এটা বাকি আছে। আর পাত সব শেষ। বৌদি ভাই ওখানে, মাসিমাও খেতে বসে গেছে, দাদার ছেলেও বসে গেছে, আর কমলদা আর আমি একমাত্র বসে আছি। আমার আশেপাশে আর কেউ নেই, সব ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এটাই শেষ করে এবার উঠি। মিন্টু দা এখনো পর্যন্ত খাচ্ছে, সেই তখন খেতে বসেছে। আর কিছু লাগবে তো? গাবলা সেন্টার এই দেখুন সব গাবলা টাবলা খালি করে একদম দিয়েছে। শেষ হয়নি, একদমই না। এই যে পুরো খালি করে দিয়েছে। আমি তো এমন খাওয়া খাইছি যে এখন উঠতে পারছি না। ধর উত্তম, ধর হাতটা ধর, নালি উঠতে পারছি না। দাদাকে উঠাতে হচ্ছে, এত খাওয়া খেয়েছে। আর তুই কি থাকবি না আর কিছু খাবি? না না, এগুলো খেয়ে নি, এগুলো সব বাকি আছে দেখ। তো আজ আমরা সুন্দরবনের এমন এক ভয়ানক খাড়িতে যাচ্ছি মাছ ধরতে, যেখানে কিন্তু সচরাচর মানুষে যায় না। তো মাতলার ভয়ঙ্কর নদীর উতলা নদীটা আমরা পার করে যাব, তাই সমস্ত সরঞ্জাম নেওয়া হয়েছে। সাথে এই কজন আমরা যাচ্ছি, এটা চিংড়ি মাছের জাল। দেখুন বেগুন নিচ্ছি, কেননা ইলিশের সিজন মানে ইলিশের গণ আর কি, তার কারণে কিন্তু এই বেগুনটা না হচ্ছে। যদি ইলিশ পাওয়া যায় সেখানে রান্না হবে, ভাগ্যে থাকলে সেখানেই হবে। আর এই যে মাছটা ধরার জন্য, তো চলুন ঘাটে পৌঁছাই। নৌকা ওই যে আমাদের, আর আমরা এখন সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে রেডি হচ্ছি। আর কাদাটা হচ্ছে আমি দেখাচ্ছি, কাদা কিন্তু অনেক। পা দেখুন কোথায় ঢুকে যাচ্ছে, ওইভাবেই আমরা যাচ্ছি। তো এই যে হচ্ছে বাড়ি, সেটা পার হচ্ছি। তো এই যে দেখুন খাড়ির জঙ্গল, এরকম অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম। তো বেশ কাদা, দেখে বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের নৌকা, এই খাড়ি থেকেই আমরা বেরোবো। তো চলুন সবাই মিলে আমরা উঠি। এখানে খাবারের সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু নেওয়া হয়েছে। তো চলুন এইবার এত কাদা, আগে নৌকায় উঠে নেওয়া যাক। তো নৌকা আমাদের খাড়িতে প্রবেশ করলো, আর আমরা সবাই রেডি হয়ে গেলাম। কত সরঞ্জাম দেখুন এখানে। আর এই যে হচ্ছে ভেতরের জায়গাটা, এখানে শোয়া দোয়া রান্না, এটা হচ্ছে মোটর, ওখানে ব্যাটারি আছে, লাইটের কিছু ব্যবস্থা আছে, তেল টেল সমস্ত কিছু আছে। তো এইবার আমরা সেই মাতলার ভয়ঙ্কর জায়গায়, যেখানে মানুষ বা অন্যান্য কেউ সচরাচর যায় না, তো সেই জায়গায় যাব মাছ ধরতে। একটা বিরাট অ্যাডভেঞ্চার। তো এই অ্যাডভেঞ্চারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দেখবেন। তো উনি দেখুন সমস্ত কিছু ঠিকঠাক করছেন, এখনই বোটটা স্টার্ট হবে। তারপর কিছু দৃশ্য আমি দেখাতে দেখাতে নিয়ে পৌঁছে যাব মাতলার সেই গহীন এক যে খাড়ির মধ্যে। তো যেহেতু নৌকায় হবে আমাদের রাত্রিবাস, এই ছোট্ট একটা নৌকায় আর জঙ্গল গহীন খাড়িতে, যেখানে অজানা অনেক পশু পাখির সাথে বা ডাক শুনতে পারি বা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে, তার জন্য লাইটের যেহেতু প্রয়োজন আমাদের, সেই সোর্সটার জন্য এখানে সোলার সিস্টেম, তাই সোলারের প্লেটটা উপরে লাগানো হচ্ছে। তো এটা যা চার্জ হয়ে যাবে রাত্রেবেলায় কাফি, তাই না দা? পুরো কাফি। তো এটা বেঁধে নেওয়ার পরে তারপর অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস বলে দিই, আপনারা হয়তো সুন্দরবনের আমার বিভিন্ন জায়গার প্রচুর ভিডিও দেখেছেন, কিন্তু এই খাড়ির মধ্যে দিয়ে এই নৌকা যাত্রা, সাথে মাছ ধরা, তাদের যে সমস্ত মৎস্যজীবীরা আছে, এইভাবে যে তাদের মাছ কাঁকড়ার উপর জীবন নির্ভরশীল, কতটা ভয়ঙ্কর অনুভূতি, কতটা জীবন হাতে নিয়ে যেতে হয়, তারই সেই অ্যাডভেঞ্চারটাই আজ আমি নিজে স্বয়ং করতে চলেছি, উত্তম দার সহায়তায়। কিছুটা ভয়ও লাগছে, তা সমস্ত ভয় উপেক্ষা করে তাদের মতনই জনজীবনের একটা দৃশ্য আমি তুলে ধরছি আজ আপনাদের কাছে। তো উত্তম দা, আমরা এখন কোন দিকে যাব? আমরা এখন পুরো মাতলা রিভার, পুরো একদম যেটা ভয়ঙ্কর মাতলা নদী যাকে বলে, সেই মাতলা নদীতেই কিন্তু আমরা এখন বেরোবো। আচ্ছা, যেখানে আমরা যাচ্ছি সেখানে তো সচরাচর কোনো মানুষ যায় না, মানে কোনো মানুষ মাছও হয়তো ধরতে যায়নি আজ এখনো পর্যন্ত।
না আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই খুব মানে তারা ভিডিও মানে আমরা যেরকম আমরা শ্যুট নেওয়ার ব্যাপারে যাচ্ছি আচ্ছা সেরকম ভাবে কেউ যায় না। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা ইলিশ জালের ফিশিং করতে হবে, ইলিশ মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর দেখি মা তো উপরে আছেই, জাল আচ্ছা পাতবো। আমরা এই যে একটু আগে মানে বিশেষ করে সুন্দরবনে বিশেষ করে অন্য যে সমস্ত মৎস্যজীবীরা তারা তো বেশিরভাগ সব বনবিবির যে পুজোটা করে বেরোয়, হ্যাঁ, তা আমাদের সন্ধ্যাবেলায় হবে পুজোটা। সন্ধ্যাবেলায় পুজোটা হবে বোটের মধ্যে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা সন্ধ্যাবেলায় ঠিক পুজোটা হবে। আর এখন আমরা ধূপকাঠি ধরিয়ে বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা চলুন তাহলে। তো আমরা বেরিয়েছি, দেখুন এনারাও মাছ ধরে নিয়ে ফিরছেন বা জাল দিচ্ছেন। কি দৃশ্য এটা! তো উত্তম দা, ও এই খাড়িটা পার হয়ে এবার আমরা মাতলাতে প্রবেশ করছি। হ্যাঁ, এবার প্রবেশ করছি মাতলাতে, এবার মেশিন স্টার্ট দেবো। আচ্ছা, ধূপকাঠি ধরানো হয়ে গেল। হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা ত্রাস মাতলা রিভার। তো এখন যেহেতু বোটটা স্টার্ট দেওয়া হবে আর ছোট নৌকা, তাই আমরা ব্যালেন্স করে কিন্তু বসে গেলাম এপাশ ওপাশ দিয়ে, যাতে টাল না খায়। আর এখন দেওয়া হবে ইঞ্জিন স্টার্ট। নৌকার ভেতরে কি কি ফেসিলিটি দেখুন। এখানে ব্যাগ ট্যাগ সব রাখা আছে, এখানে কিছু সরঞ্জাম, জামা কাপড় সব কিছু আছে। আর ওপরের দিকে দেখুন, এটা হচ্ছে সকালের খাবার ম্যাগি। ওখানে তেল আর কি কি এই আছে, যে সব রান্না বান্নার জিনিস, সব রান্না বান্নার সরঞ্জাম সরঞ্জাম সব এই যে আছে। সব কিছু এখানে সব চালান রয়েছে। করা আছে। এই যে চাল, আর এই পাশে রয়েছে চাল, চালান করে সব আনা হলো না। এই যে আলু, আচ্ছা চাল, আলু, বেগুন, হ্যাঁ বেগুন এখানে আনা সব হয়েছে। কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের দুদিনের সংসার, তাই তো? হ্যাঁ তো প্রায় ঘন্টাখানিক চলার পরে আমাদের নৌকাটা পুরো এমন একটা জায়গায় এসে বহর হলো। এর ওই পাশটা হচ্ছে কৈখালি, ওই পাশটা দেউলবাড়ি, তার ওই পাশে মইপিট, তার ওই পাশে কে প্লট, এল প্লট। তো আমাদের নৌকাটা দাঁড়িয়েছে কারণটা একটা দা, মানে এই যে কি বলে স্রোতের ব্যাপারটা। হ্যাঁ, একটু স্রোত আছে তো নদীতে, যার জন্য আমার এই স্রোতটা একটু কমলে পরে তখনই আমরা জালটা মারবো। কেননা জালটা মারলে এক্ষুনি আমাদের যেখানে আমাকে জালটা দাঁড় করাতে হবে, এক্ষুনি মারলে কি হবে, সে দাঁড় করাতে পারবো না, জালটা বেরিয়ে যাবে, মানে খাড়িতে বেরিয়ে যাবে। খাড়িতে বেরিয়ে গেলে মাছটা সেইভাবে হবে না, একদম খাড়ি এরকম, আর খাড়ির সামনে গিয়ে যেন জালটা দাঁড়িয়ে যায়। ওই যখনই জোয়ারের স্রোতটা গিয়ে ঠেলা দেবে, তখন ওই খাড়ির মাছগুলো উঠে জালে পড়বে। জালে পড়বে। এই হচ্ছে টেকনিক্যাল বিষয়, তার জন্য আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে, স্রোতটা একটু কমে যাবে, তারপর জালটা ফেলা শুরু করব। তো এটা হচ্ছে সিগন্যাল লাইট, তাই তো? হ্যাঁ, জালের মানে মাথায় দিতে হয়। জালের মাথায় দিতে হয়। এটাকে কি বলে, জালের আঁচল? হ্যাঁ, এটাকে দিলে মেন হচ্ছে এটা দেওয়ার কারণ একটাই, যে জালটা আমার কোথায় ওই মাথাটা রয়েছে সেখানে এইটা অন্ধকার হলে একা একা জ্বলে উঠবে। ও আচ্ছা, যার জন্য এটাকে এটা কি ওয়াটারপ্রুফ নাকি? না, ওয়াটারপ্রুফ মানে জল ঢোকা না, এমনি জল, তার মানে তো হ্যাঁ, ওয়াটারপ্রুফ। water, হ্যাঁ। আচ্ছা, চলে হচ্ছে দেখুন আগেকারের যে পুরনো রেডিওর ব্যাটারি এভারিটি কত বড় বড়, এই ব্যাটারি দিয়ে এটাকে অন করতে হয়। তো এইটা হচ্ছে দেখুন পুরো মিসাইলের মতো দেখতে একদম, তাই না দা? মিসাইলের মতো লাগছে পুরো। তো এটাই সিগন্যাল লাইট, জালের আমাদের আইডেন্টিফিকেশন। ধরো দা। তো এইবার মোটামুটি আমাদের সময় হয়ে গেছে। দেখুন জালের সমস্ত সরঞ্জাম, আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্লাস্টিকের বল যেগুলো জলে ভেসে থাকে। এগুলো হচ্ছে উপরে ভেসে থাকবে এবং জালটা নিচে চলে যাবে। আর গ্রাপি মানে হচ্ছে নোঙর, তাই না দা? গ্রাপিটা ফেলে দিলে মানে নৌকাটা এখানেই পুরো স্থির হয়ে যাবে। এটা হচ্ছে ওয়েট যাকে বলা হয়। তো এই যে হচ্ছে বিশাল আকার জাল, আর কাকু আর কমলদা আর ওদিকে দাদা নৌকার হালটা ধরেছে, আর আমাদের পতাকা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, এই কালো কালার, অ্যাকচুয়ালি লাল কালারের তীক্ষ্ণতা সব থেকে বেশি দূরত্বের, তবুও এখানে কালো আছে, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা কালো কি করে দেখা যাবে কে জানে। যেহেতু লাইলনের জাল, তার জন্য কিন্তু জালটাকে আগের থেকে একটু ভিজে দেওয়া হচ্ছে। এটা একটা প্রসেস যাতে জালটা সহজেই জলের তলায় চলে যায়, ঠিক তাই না? জাল কিভাবে? তো দাদা এখন নোঙরটা তুলছে, কেননা হালকা হালকা করে বাইবে, আর জালটা মানে নিচে ফেলতে ফেলতে আমাদের এপাশ দিয়ে বেরিয়ে যাওয়া হবে। অনেকক্ষণ ধরে টেনে তুলছে, অনেকটা ডিপ আর কি নদীটা। ফাইনালি উঠলো। দেখুন কমলদার নোংরটা তুলে ফেলেছে। কত বড় ওটা! এই মাথা আছে, তাহলে এই জায়গায় আসল দেবো কেন? না মাছ ভালো ভালো। মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি।
ভাইদেরকে মা মা মাছ দিও, হর হর মহাদেব। তো দাদা প্রে করছে, মা স্বয়ং আমাদের শুনতে একটা মান পারছে। সম্মানের ব্যাপার, আমরা এসেছি এখন যদি এখন অ্যাকচুয়ালি জাল ফেলছে, সম্মানের ব্যাপার। এইভাবে ফেলতে ফেলতে আলতো আলতো করে নৌকাটা বাইছে দাদা, দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের নৌকার যে কালো বলটা ওই জায়গা থেকে শুরু হলো, আর এই যে সাদা বল এক এক করে এইভাবে বল খেলা হচ্ছে। দেখুন আস্তে আস্তে টুক করে ফেলছে। তো এইভাবে তো সূর্যে অস্ত যাওয়ার যে জলের মধ্যে রিফ্লেকশন দেখুন কতটা সুন্দর লাগছে। আর জাল মোটামুটি হাফ জলে ফেলানো হলো, আর কত দূর হয়েছে দেখবেন। এই যে হচ্ছে জালটা আস্তে আস্তে দেখুন বয়ে চলে গেল ওই পাশের আইল্যান্ড পর্যন্ত প্রায়। তো আমি জুম করে দেখাচ্ছি, দেখুন যে কালো বলটা দেখুন কোন জায়গায় আছে, দেখে বুঝতে পারছেন। এইবার দেখুন এত দূর চলে এসছে, আরও এখনো হাফ জাল বাকি আছে। তো অ্যাকচুয়ালি এই পুরো যে জালটা না, এই জালটা প্রায় 2 থেকে 2,500 ফুট নাকি, টোটাল 2000 হাত জাল আছে। টোটাল 2000 হাত জাল। তার মানে কতটা বড় এই অংশটা। আর মাছটা তোলা হবে এখন থেকে আর 2 থেকে 2.5 ঘন্টা পর। এখন তো সূর্য অস্তের সময়, এই সময় জালটা পড়ে যাবে। আর তার 2 থেকে 2.5 ঘন্টা পর যে সময় সূর্য পুরো অস্ত হয়ে যাবে তারপর জালটা তোলা হবে। তখন কিন্তু মানে আমি একটা জিনিস এই জায়গায় এসে বুঝতে পারছি, দাদাদের সাথে এসে হয়তো এই জিনিসটা উপলব্ধি করতাম, কিন্তু এরকম রিয়েল লাইফ উপলব্ধি করতে পারতাম না। যেটা এই যে জাল ফেলা এবং সুন্দরবনের যে সমস্ত মৎস্যজীবীরা আছে তাদের যে জীবনটা না ভীষণ কষ্টকর। এই একটা নৌকা গোছাতে সময় লাগে প্রায় 2 দিন, 1.5 থেকে 2 দিন, যদি কম সংখ্যক মানুষ থাকে, ঠিক না দাদা? 2 দিন লেগেছে, আমরা আসবো যে এটাই যে 2 দিন লেগে গেছে আমাদের। মানে আমাদের এই পরিকল্পনাটা নৌকাটাকে গোছাতে সমস্ত সরঞ্জাম গ্যাসপত্র সমস্ত কিছু নিয়ে, যেহেতু রাত্রি যাপন হয়, দিনে রাত থাকা হয়, তার জন্য 2 দিন সময় লেগে গেছে। তা বাদে এই যে জালটা গোছানো অনেক অনেক কাজ থাকে। তারপরে যদি মাছ না হয় তাহলে বুঝতে পারছেন এরকম 7-8 জন 10 জন আসার পরে তাদের কিভাবে মানে 2 থেকে 3 দিন নষ্ট হয়। তো চলুন দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। মা গঙ্গার পুজো দিয়ে ধূপকাঠি জেলে আসা হয়েছে, সন্ধেবেলায় হবে বনবিবি পুজো। তো ওয়েট করি আমরা, জালটা পুরোটা আস্তে আস্তে ফেলানো হোক। এই হচ্ছে শেষ জালের, তো এটা ফেলে দিলাম। তো ফেলা হয়ে গেল, আর ওই আর একটা মাত্র বাকি আছে। আর এইবার হচ্ছে এই যে দড়িটা, এই দড়িটা দিয়ে কি বলবো, আর এই দড়িটা দিয়ে এখন খুব সম্ভবত ওইটার সাথে বেঁধে দেওয়া হবে, ওইটা হবে সিগন্যাল, ওই পতাকাটা। তো দেখাচ্ছি আমাদের জাল ফেলা হয়ে গেল। ওখানে একটা নৌকা দেখুন, একটা যেতে গিয়ে মনে হয় বাঁধিয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো ওই যে নৌকা আমাদের জালটা হয়তো বাঁধিয়ে দিয়েছে, তারপর ছাড়ানোর চেষ্টা করছে বৈঠা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, ওরা ছাড়াবে নিশ্চয়ই। আর তবে সবার শেষ যেটা, এটা হচ্ছে সিগন্যাল। তো এই হচ্ছে কমপ্লিট হলো, এবং আমাদের নৌকাটা এখন বোঝাই ছিল সে সকালে যে সময় আসছিলাম, মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে, তারপরে এখন দেখুন ফাঁকা হয়ে গেল। এবার আমাদের ওয়েট করা কাজ, আমরা কিছু আনন্দ করব, এখন চা করব এখানেই। এখানে অ্যাকচুয়ালি আমি করব না, দাদারা করবে। চাটা করে খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে। তার 2 থেকে 2.5 ঘন্টা পরে সন্ধে নেওয়ার পরে তারপর জালটা তোলা হবে। তো আমাদের জাল ফেলা কমপ্লিট, ওই পাশ পর্যন্ত গেছিলাম জাল ফেলার জন্য, আর ওই পাশ থেকে জাল ফেলা কমপ্লিট হওয়ার পরে তারপর আবার নৌকাটা নিয়ে এই পাশে চলে আসা হয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে তুলতে তুলতে আবার ওই পাশে যাওয়া হবে। তো কি বলবো, এটা কমপ্লিট হলো। এইবার আমাদের ওয়েট করার পালা, তারপরে হয়ে যাবে রাত্রি, আর রাত্রি যাপন আমরা এর মধ্যেই করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তী এপিসোড রাত্রে থেকে আপনাদের শুরু হবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এবং পরবর্তী ইন্টারেস্টিং পার্ট, নৌকার মধ্যে রাত্রি যাপন, তাও আবার এরকম ছোট নৌকায়। আপনারা হয়তো সুন্দরবনের ট্যুরের অনেক জায়গায় নৌকায় রাত্রি যাপন করেছেন, কিন্তু এই যে মৎস্যজীবীদের মতো এরকম কঠিনতার সাথে রাত্রি যাপন, এটা হয়তো আপনারা কখনো দেখেননি। তো তার জন্য পরবর্তী এপিসোড আপনারা অবশ্যই দেখবেন। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। তো দেখা হবে খুব সুন্দর একটা পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে।